দিয়ে আজকে ব্রেকিং নিউজ, সবচেয়ে শুরু করি ব্রেকিং নিউজ দিয়ে। সেটা হলো যে আপনার শেখ হাসিনা এবং ভারতীয় স্পেন্সার বা পতিত স্বৈর শাসকের এজেন্ট, ভারতীয় সাম্রাজ্যবাদের অংশ, বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় পোশাক পরা বিভিন্ন বাহিনীতে তাদের যে এজেন্টরা ছিল তাদেরকে অন্ততপক্ষে বেশিরভাগকে আইনের আওতায় বা আইনের মুখোমুখি করা গেছে বলে আমি আজকে আই ক্যান কনফার্ম ইউ রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়াই আই সে দ্যাট, লেট মি এক্সপ্লেইন। থাম্বনেইলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অর্থাৎ খুন, গুম, লুটপাট, গণতন্ত্র বিনষ্ট করা, ভারতীয় সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করা, ফেসিবাদকে সহায়তা করা বা এদের এজেন্ট যারা ছিলেন বিভিন্ন বাহিনীতে, পার্টিকুলারলি আর্মি বা ডিজিএফআই এ কর্মরত ছিলেন, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, লাইভের শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা সদস্য আছেন তাদের সাহসী ভূমিকা, দেশপ্রেমিক এই ভূমিকার জন্য এবং আমি অসংখ্য ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সরকারকে ধন্যবাদ দেই যে আপনার যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম বাইকে নিয়োগ দিয়েছিলেন, সরকারের সবচেয়ে সেরা নিয়োগ এখন পর্যন্ত যত নিয়োগ আছে, সবচেয়ে সেরা নিয়োগ ছিল। এই ধরনের রাজনীতি বুঝে এবং যোগ্য সৎ একজন মানুষকেই আমাদের বিভিন্ন উপদেষ্টা করা উচিত ছিল। এই উপদেষ্টা পরিষদের গড়মিলটা হয়েছে এই জায়গাতেই। কেননা আমরা এমন কিছু মানুষকে, মানে এরা লেখাপড়া করা হয়তো সৎ কিন্তু এরা ক্লারিক্যাল ব্যক্তি, এরা কোনো ডিসিশন মেকার কখনোই হতে পারেননি। দিস ইজ ওয়াই উপদেষ্টা পরিষদে এই ম্যাচটা এখন রয়ে গেছে এবং এটার পরিবর্তন হয় নাই বলেই আমরা এখন পর্যন্ত উই আর স্ট্রাগলিং এজ এ গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। তারপরেও মন্দের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো, শেখ হাসিনার চেয়ে 100 times বেটার গভর্নমেন্ট ফ্রম মেনি ইন টার্মস অফ ডেভেলপমেন্টস এবং ডিসিশন মেকিং। তবে খুন, গুম এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে নির্যাতন করা, আপনার এই বন্দি রাখা, এগুলো তো এই সরকারের কোনো পার্টি নাই এবং তারা কোথাও নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর মুখপাত্র যে অফিস, তারা বলছেন যে ডিজিএফ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অফিসারদের বিরুদ্ধে আপনার অভিযোগ এনেছেন খুন এবং গুমের সাথে জড়িত থাকা, এর মধ্যে 15 জন তাদের সেনা হেফাজতে রয়েছেন। এর মানে হলো এখানে নির্দ্বিধায় আমি আজকে আপনাদেরকে বলতে পারি, আপনাদের অভিজ্ঞতা কিভাবে মানে হয়তো আরো স্ট্রং আছে অন্যভাবে আমি জানি না, তবে আমি আজকে আই ক্যান কনফার্ম যে 15 জনকে তারা সেনা সদর আজকে আইএসপিআর প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন। আই ক্যান টেল ইউ দ্যাট এরা কোন অবস্থাতে পার পাবেন না, দিস ইজ ওভার ফর দেম। অর্থাৎ তারা এখান থেকে আর পার পাবেন না, এখানে কোনো অবস্থাতেই কেউ তাকে বাঁচাতে পারবে না এবং কেউ ছেড়েও দিবে না। মনে রাখবেন 5th of August-এর পরে সেনাবাহিনী যে ভূমিকা ছিল বা যে তাদের যে পাওয়ার ছিল, বিশেষ করে জেনারেল ওয়াকারের, সেটা অবভিয়াসলি এখন আর নেই। এখন মারাত্মক চাপে এবং প্রেসারে পড়েছেন সেনাবাহিনীর ভিতরে এবং সাধারণ জনগণ এবং সারা বাংলাদেশি বসবাসকারী মানুষ আর পৃথিবীতে যেখানে যারা আছেন তাদের কাছ থেকে। অর্থাৎ চাইলেও এখান থেকে একজন ব্যক্তিকে পলায়ন করতে দিতে পারবেন না এবং ইট ইজ নট পসিবল। এটা আমি ঘোষণা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। অন্তত এই মুহূর্তে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গায় কোনো অবস্থাতেই কাউকে এভাবে ছেড়ে দিতে পারবেন না, দেওয়ার সুযোগ তার নেই। সুতরাং আমি মনে করি অবশেষে হলো, দেরিতে হলেও আপনার ফেসিস্ট শেখ হাসিনার আরো একটি মানে পতন, আরো একটি বেত্রাঘাত তার ওনাকে দেওয়া হলো। কারণ যাদের মাধ্যমে এগুলা বাস্তবায়ন করেছিল সেনাবাহিনীর বিভিন্ন অফিসার যারা আছেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং আমি ঘোষণা দিচ্ছি যে আমার বাংলাদেশের আর্মির প্রতি, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের প্রতি যদি আমার রেসপেক্ট থেকে থাকে, এখনো বাংলাদেশের আর্মির প্রতি আমার সেই রেসপেক্ট আছে। যদি এদেরকে ক্লিন আপ করা যায়, বাংলাদেশের আর্মি আবারও বাংলাদেশের আর্মি হয়ে উঠবে, দেশপ্রেমিক, যা এক সময় নাম শুনলেই মানুষের শ্রদ্ধায় মানুষের মাথা নত হতো। যে 17 বছরে যেটাকে ভারতীয় মানে আপনার বাহিনী বা একটা অঙ্গ সংগঠন বানানো হয়েছিল ফেসিবাদের, সেটার থেকে অন্ততপক্ষে কিছুটা হলেও আমরা মুক্তি পেতে পারি। এবং এখানে বলে রাখি, আমার প্রথম কোয়েশ্চন হলো সরকারকে, ওয়ের ইজ আজিজ, জেনারেল আজিজ? উই ডোন্ট সি হিম এনিওয়্যার। এই আজিজকে কোথাও দেখতেছি না কেন? আজিজের বিরুদ্ধে কোনো চার্জ নেই কেন? আমি কি ভুল বলছি কিনা? না, আজিজকে গ্রেফতার করা হয়েছে, আমি হয়তো ভুলে গেছি। আজিজ কোথায় এটা আমি জানতে চাই। জেনারেল আজিজ কিভাবে এখান থেকে মুক্তি পায় এবং কোনো জায়গাতেই সে নেই? এটা ভেরি আনফর্চুনেট। কারণ ডিজিএফআই এর যে কর্মকর্তারা
মানে আপনার এখানে জড়িত ছিলেন বেশিরভাগ অনেকেই আজিজের, জেনারেল আজিজ যখন সেনাবাহিনীর প্রধান ছিল তখন তার অধীনে কাজ করেছেন। সুতরাং আপনার জেনারেল আজিজ কেন স্যার মানে কোনো জায়গাতেই আজিজের নাম নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই কিনা না, এটা আমাকে কেউ কারেক্ট করবেন, কারণ আমি এই জিনিসটা জানতে পারছি না। আর তুরস্কের টিভি কিন্তু আর আগেই পাইছি। এখানে আমি এই বিষয়টাতে আসছি, আরো অনেকগুলা দরকার, কেননা এগুলা ভারতের জন্য সবচেয়ে বুকে কাঁপন তোলা এই ড্রোনগুলা। এটার উইল মেক ইট কারেক্ট, ইনশাল্লাহ অপেক্ষা করেন আপনি আমার জন্য। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এটাই বলতে চাচ্ছি যে বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, অনেক এখন জেনারেল মানে ওয়াকারের বিরুদ্ধে সবাই মানে কথাবার্তা বলছেন, ওয়াকারকে দোষী করতেছেন। দেখুন আমি আজকে দেড় ভাষায় সুস্পষ্টভাবে কিছু কথা বলতে চাই এখানে। সেটা কি? সেটা হলো যে জেনারেল ওয়াকারকে আমি দায় মুক্তি দেওয়ার পক্ষে, কেননা ন্যূনতম হলেও 5th of August জেনারেল ওয়াকারের কিছুটা ভূমিকা আছে। এবং সবচেয়ে বড় যে মিস্টেকটা হয়েছিল 5th of August পরে জেনারেল ওয়াকারকে ওই জায়গাতে রেখে দেওয়া, কারণ উনি মারাত্মক চাপের মধ্যে ছিলেন। উনি যেটা করেছেন, উনি আওয়ামী লীগকে কিছুটা হলে এদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে, সার্ভ করার চেষ্টা করে, যেহেতু উনি আওয়ামী লীগ গড়ানোর মানুষ ছিলেন, অন্তত তার কিছুটা দায় মুক্তি, কারণ আওয়ামী লীগ তাকেই দুষছে বর্তমানে। এখন মনে রাখবেন, এই সময়ে যে ব্যক্তি এতটা আমাদের সাহায্য করেছেন সেনাবাহিনীর প্রধান হিসাবে, তাকে কোনো অবস্থাতে ফেলে দিতে পারবেন না আপনি। বাংলাদেশ সরকারের উচিত, আমাদের সবার উচিত হলো, মানে প্রথম কাজটা মিস্টেক হয়েছে, এই সরকার ভুল করেছে, কেননা এই সরকারে আপনার তাজুল ইসলামের মতো রাজনীতি বোঝা মানুষের সংখ্যা নাই বলেই আজকে এই সরকারটা এভাবে অনেক ক্ষেত্রেই আমরা যা চেয়েছিলাম সেটা পূরণ করতে পারে নাই ওই অর্থে। আমি আবার বলছি, বাট দিস ইজ স্টিল আওয়ার গভর্নমেন্ট, এবং আমরা ওনাদেরকে বসিয়েছি ওই জায়গায়। মানে প্রথমেই আপনার সসম্মানে সব কিছু দিয়ে জেনারেল আজিজ সাহেবকে, মানে সরি আপনার জেনারেল ওয়াকারকে সম্মানিত করা উচিত ছিল, দিয়ে হয়তো তাকে মানে এখান থেকে সরিয়ে দেওয়া যেত। কেননা উনি কিন্তু বিপদগ্রস্ত, উনি কোথায় যাবে এখন? তাকে কেউ পছন্দ করতেছে না তার এই ভূমিকার জন্য, এটা তো হতে পারে না, কেউ না কেউ তাকে নিতেই হবে। কারণ এই সময়ে এই বিপ্লবে সহযোগিতাকারী যে কোনো একজন মানুষকে এভাবে ফেলে দিতে পারবেন না আপনি। আর জেনারেল ওয়াকারকে যদি এখন কোনোভাবে ডিস্টার্ব করা হয়, সেনাবাহিনীর ভিতরে মারাত্মক একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু যাদেরকে এখন ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এরা দোষী এবং এরা সত্যিকার অর্থেই অপরাধে যুক্ত। এরা আর্মির শত শত মানে সাবেক অফিসার্স, বর্তমানে যারা নামে বেনামে এবং আপনার এই প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা বলছেন এবং তারা সাক্ষী দিয়েছেন যে এই লোকগুলা এখানে জড়িত ছিল। সুতরাং যারা চিহ্নিত পোশাক পরা বাংলাদেশের মানুষের সাথে বিট্রিয়ালে জড়িত এবং সরাসরি ভারতের গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করা ব্যক্তিগুলা, সুতরাং সবাই জানে এরা কোন অবস্থাতে, কারণ এই প্রেসিডেন্ট বা আমরা যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন, তারা আর কখনোই অন্ততপক্ষে পোশাক পরা বাহিনী যারা আছে অতিরঞ্জিত কাজ অ্যারেস্ট করতে পারেন। এখানে যদি অ্যারেস্ট করতো তারা, দেখুন কিছুই হতো না, যারা অ্যারেস্ট করেছে শুধুমাত্র, কিন্তু এখানে গুম, নির্যাতন, খুন, সবকিছুর সাথে ভয়াবহ নির্যাতন। আপনি কল্পনা করেন যে এই জেনারেল জিয়াউল হাসান সে একাই ওভার 1000 পিপল খুন করেছে, অর্থাৎ গুমের সাথে জড়িত। আমাদের মানে ইলিয়াস আলী সাহেব, যদিও আমি মনে করি এখনো আমাদের ইলিয়াস আলী সাহেব কোথাও না কোথাও ভারতে আছেন, এটা আমার বিশ্বাস। নাও আপনারা বলতে পারেন না এটা সত্য না, ইউ হ্যাভ এভরি রাইট, এবং আমি আপনাদের কথায় একমত, কিন্তু আমার বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, হতে পারে ওনাকে শেষ করে হি ওয়াজ হাইলি টার্গেটেড বাই শেখ হাসিনা এবং ইন্ডিয়া বিকজ অফ আপনার ঠিপাই বাদমুখ এবং এই তিস্তা প্রকল্প এগুলোর জন্য। সুতরাং তাকে হয়তো বা তারা এখানেই শেষ করে দিয়েছে। কিন্তু আমি আমার বক্তব্য হলো, এই জায়গাতে জেনারেল ওয়াকারকে এখনো এখানে সবচেয়ে বড় ভুল হয়েছিল, এটার জন্য ডক্টর ইউনূস গভর্নমেন্টের যারা আছেন তারা দায়ী, কারণ তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন এবং রাজনীতি এবং যারা রিস্ক অ্যাসেসমেন্ট এবং সিচুয়েশন অ্যাসেস করার ক্ষমতা একদমই নাই এদের। ভালো মানুষ অনেকে আছেন, কিন্তু ওই জায়গাতে তাদের সম্পূর্ণ, আমি যে কাজ করতে পারতাম এরা 20 জনে মিলে এই কাজ করতে পারতো না বা করতে পারবেও না। কেন? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এন্ড ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য সিচুয়েশনস, হোয়াট কুড হ্যাপেন আফটার 10 years 5 years। রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছেন বলেই তারা যে আপনার, এবং চুপ্পুকে এখানে দেখেন রাজনৈতিক দল হিসাবে এখানে যারা চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছেন বা জেনারেল আপনার অন্ততপক্ষে চুপ্পুকে সরানোর বিরোধিতা করেছেন, তারা দেশকে রীতিমতো বিপদগ্রস্ত করেছেন এবং ফেসিবাদকে কোনো না কোনোভাবে জিয়ে রেখেছেন বলে আমি মনে করি। এবং এই দায় যারা এটা পক্ষে ছিলেন তারা কোনো অবস্থাতেই দায় এড়াতে পারেন না, এই সিনজারমেন্ট, যেটা আমি মনে করি অন্ততপক্ষে। কেননা সাংবিধানিক পোস্টের মানে সংবিধানের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তিকে বাংলাদেশে হচ্ছে আপনার প্রেসিডেন্ট, সাংবিধানিকভাবে
অন্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টা। এই লোককে এখানে সে একটা চিহ্নিত রাষ্ট্রপতি চুপ্পু, চিহ্নিত একটা লেসপেন্সার এবং এক ধরনের পছন্দযোগ্য একজন মানুষ, নীতিহীন বিবেক বর্জিত একটা শেখ হাসিনার শাড়ির নিচে লুকিয়ে থাকা মানে একজন ব্যক্তি ছিল সে। এই ব্যক্তিকে এখানে আপনার রাখাটা অন্তত উচিত হয় নাই। আমি তার গুড় বিরোধিতা আমি প্রথম থেকে আমরা করতেছি, সবাই করতেছে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের না বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতি এবং একঘেয়েমি রাজনীতি, অল ফ্যাশনের রাজনীতির কারণে আজকে এরা এখন পর্যন্ত অন্তকে চুপ্পু এখানে রয়ে গেছিল। চুপ্পু না থাকলে অন্য খেলা হতে পারতো বাংলাদেশে, আনফর্চুনেটলি। এবং এরা এখন দায় নিতে হবে। এই যে বিপদ রেখেছেন আপনারা, শেখ হাসিনা প্রতিদিন ঘোষণা দিচ্ছে, ঘোষণা দিয়ে বলতেছে সে আসবে, কাউকে ছাড়া হবে না, সবার লিস্ট করতেছে। যদিও এটা তার ডেসপারেশন, হতাশা এবং হতাশাগ্রস্ত থেকে বলা, এবং তার এই যে ক্ষুব্ধ থেকে ক্ষোভ থেকে এটা বলা, এবং সবকিছুর নাই হয়ে যাওয়া থেকে আপনার এই আচ্ছা বলা। সো আমি মনে করি যে এখানে এই যে মিস্টেকটা হলো, এবং আমাদের রাজনৈতিক দলগুলা ঐক্যমতে পৌঁছতে পারে নাই, এবং পৌঁছে আপনার তারা এখানে সিদ্ধান্ত দিতে পারে নাই ঠিক মতো, এই জন্যই এই কাজটা হয়েছে। যদি সঠিকভাবে তখনকার সময় সোইটি টিভি 2 ডুন আগেই কেনা হয়েছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আচ্ছা কি বলছে যে একজনে যে সোয়েটার কিনতে স্টিল ওকে। সো আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তের কারণে এই জিনিসটা হয়েছে। এবং এবং আপনি বলেন যে চুপ্পু একজন মানে শেখ হাসিনা টয়লেট দিলে মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে এই ধরনের একজন মানুষ ছিলেন উনি। উনাকে রাষ্ট্রপতি হিসেবে রেখেছেন বছরের পর বছর। আপনি কিভাবে পারবেন? এবং এদের রাজনৈতিক জ্ঞান, তারা সিদ্ধান্তহীনতায় তারা বকেছেন। তারা এখনো সেফ এক্সিট নিয়ে বক্তব্য দেন। কে দিল সেফ এক্সিট, কে দিল না সেফ এক্সিট, দিস ইজ আনবিলিভেবল। আপনি কল্পনা করতে পারেন? তো এখন মনে হয় ধরেন এই যে আজকের যে বিচার, আমি তাজুল ইসলাম ভাই বললাম না, এই সরকারের সবচেয়ে সেরা সিদ্ধান্ত মানে এই অ্যাপয়েন্টমেন্টটা। কারণে আজকে আমরা অন্তত এবং এই পোশাকদারি যারা ভারতীয় এজেন্ট রয়ের সরাসরি এজেন্ট হিসেবে, আপনাকে আমি বলি, আমি এটা শুনেছিলাম 5 বছর আগে যে ডিজিএফআই এর কার্যালয়ে ভারতীয় রয়ের এজেন্টরা মানে এখানে বসতো, তারা একটা পর্যায়ে এখানে সারাদিন থাকতো, এখানে বসতো, এখানে কাজ করতো। আপনি কল্পনা করেন এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল শেখ হাসিনা, এই দেশটাকে, আমাদের এই দেশটাকে, এবং সেখান থেকে উত্তরণ হয়েছে। এবং শেখ হাসিনা এখন যে গেউ গেউ করে, দিস ইজ লাইক এ বার্কিং ডগ সেলডম বাইট, দ্যাটস হোয়াট ইট ইজ। অর্থাৎ মানে গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। শেখ হাসিনার হতাশা, দুর্দশা, খুব সবকিছু হারানোর থেকেই এই কথাগুলো এখন বলতেছে। এগুলো শোনানো দরকার নাই। সে একটা পতিত এবং গার্বেজ, এই গার্বেজের বক্তব্য নিয়ে সময় ক্ষেপণ করা কোনো অবস্থাতেই উচিত হবে না। শেখ হাসিনা নেভার রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। আবার বলি, আওয়ামী লীগ কখনো ফিরবে কিনা বাংলাদেশের রাজনীতিতে, উই ডোন্ট ইভেন নো দ্যাট। মেবি ওয়ান ডে উই ক্যান সি 10 years আফটার 20 years, বাট মুসলিম লীগের মতো হয়ে। বাট এর বাহিরে, কেননা আওয়ামী লীগ যদি 5 থেকে 10 বছর ক্ষমতার বাহিরে থাকে, উইচ ইজ মোস্ট লাইকলি, পরবর্তী গভর্নমেন্ট কারা? পরবর্তী গভর্নমেন্ট আমি ধরে নিলাম বিএনপি, বা ধরে নিলাম আপনার বক্তব্য অনুযায়ী আমি জামায়াত, রাইট, ধরে নিলাম কোয়ালিশন গভর্নমেন্ট। এর বাহিরে কি কোনো কিছু আছে? এর বাহিরে আর কোনো কিছুই নাই। সুতরাং আরো 5 বছর মানে শেখ হাসিনা কোথায় যাবে, কতদিন থাকবে সে? এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আগামী ইলেকশন যদি হয় এবং একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয় বাংলাদেশ, এবং এবং আপনার ধরেন বিএনপি বা জামাত ক্ষমতায় চলে গেল, that could be a better off for Bangladesh. The strongest government we'll ever see if they can form an alliance or coalition. Although তাদের মধ্যে বিপত্তি দেখা দিয়েছে বিভিন্নভাবে, তারা একে অপরকে সহ্য করতে পারতেছে না, but that could be the best option for Bangladesh. I mean, under this dire situation, or আমি যদি বলি political turmoil, ladies and gentlemen. So তারা এটা মানতেছে না, কিন্তু তারপরেও বিএনপি যাবে, বিএনপি 5 বছর থাকবে, এবং বিএনপির বিরুদ্ধে সমালোচনা থাকুক আর আলোচনা থাকুক, কোন অবস্থাতেই বিএনপি থাকলেও আওয়ামী লীগ এসে আসতে পারবে না ক্ষমতায়, বা শেখ হাসিনা আসতে পারবে না, কেউ দিবে না। বিএনপি ফেল করলেও বিএনপিকে বাধ্য করা হবে পাশ করতে যদি বিএনপি ক্ষমতায় যায়, বিকজ সারা জাতির স্বার্থে সবাই সহযোগিতা করবে। দ্যাটস হোয়াট ইট ইজ, ইভেন দো ইউ ক্রিটিসাইজ বিএনপি ফর এক্সাম্পল ওর জামায়াত ইসলামী, বিকজ বুঝতে হবে এখানে আমাদের থ্রেট টাকার, আমাদের দেশের অস্তিত্বের জন্য থ্রেটকে। এখন একজন মহিলা শেখ হাসিনা, সে ঘোষণা দিচ্ছে শুধু গরিব মানুষকে গ্রামের খাবার দিব, আর বাকি কি করবো, সব প্রতিশোধ নিব, এটাই আমার কাজ। আপনি কল্পনা করেন এই ধরনের একজন ব্যক্তি যখন বলে আমি ক্ষমতায় আসতেছি শুধু হত্যা করার জন্য, ডেক্লারেশন মানে দ্যাট ইজ এ ডেক্লারেশন, এই ব্যক্তি কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে? আসতে দেওয়া উচিত বাংলাদেশের মানুষের? অর্থাৎ সে ঘোষণা দিচ্ছে, মানে মানে ম্যানিফেস্টো দিচ্ছে, আমি হত্যা করবো মানুষকে। কত মানুষকে সে হত্যা করবে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? 90% মানুষ ডাইরেক্টলি
5th of August বা 36শে জুলাই রেভলিউশনে বা বিপ্লবে সরাসরি যুক্ত এরা। এদেরকে ঘোষণা দিচ্ছে, বারবার বলছে। যদি আমি মনে করি এটা তার দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, তার সে যে মেন্টালি কমপ্লিটলি একজন সাইকোপ্যাথ হয়ে গেছে, সেখান থেকেই মানে না পাওয়া থেকেই এটা বলা। কারণ এটা আপনি বুঝতে হবে, যারা করবে এরা একবার হয়তো ঘোষণা দিতে পারে, ইঙ্গিত দিতে পারে, প্রতিদিন বলে না। প্রতিদিন যে বলে এটা বই দেখানোর জন্য। মনে রাখবেন, এগুলা এই বই দিয়েই 17 বছর মানে বাংলাদেশে কাটিয়ে দিচ্ছে শেখ হাসিনা, বইয়ের মাধ্যমে। এখনো সে মনে করেছে বইটাই দেখানোটাই তার পুঁজি। কিন্তু বইকে যে বাংলাদেশের তরুণ আপামর ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ জয় করে পিষ্ট করে দিয়েছে এই ফ্যাসিস্টদের বয়, সেটা তাকে কে বুঝাবে? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চন। কেউ কি তাকে বুঝাতে পারবে যে বইয়ের মাধ্যমে 17 বছর সে বই দেখিয়ে ক্ষমতায় মানে ঠিকই ছিল, এবং বইকে মানুষ জয় করে তাকে গার্বেজে ফেলে দিয়েছে, সবকিছু তাকে বিতরণ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা বা ফ্যাসিজমকে। সেই বই দেখিয়ে, যার অস্তিত্ব নাই বাংলাদেশে, যার মেইন অফিসটাতে একটা টয়লেট, যদিও আমি এটার বিপক্ষে ছিলাম, এখন মাঝে মাঝে মনে করি ধরেন 32 নম্বর ভাঙ্গার বিপক্ষে ছিলাম আমি, এটা আসলে করা উচিত হয় নাই। আপনার আইবিকে গ্রেফতারের বিপক্ষে ছিলাম, এটা আমি সুশীল হয়েছিলাম। আমার ফেসবুকে এগুলো নিয়ে কথা বলতাম, 2100 ফলোয়ার্স মানে চলে গেছে আমার কাছ থেকে। কেন গেছে? কারণ আমি সুশীল হয়ে গেছিলাম আওয়ামী লীগের পক্ষে। বাট এখন বিশ্বব্যাপী যা দেখলাম এই বেয়াদবদের, অমানুষদের ব্যাপারে গালিগালাজ, মুখের ভাষা, তাদের যে ব্যবহার, দেশবিরোধী কর্মকাণ্ড এবং বাংলাদেশের মানুষকে, প্রবাসীদেরকে বিপদে ফেলার মতো যে কার্যক্রম এবং সন্ত্রাস মানে ভায়োলেন্স শেখ হাসিনা ইনসাইট করে দিচ্ছে সারা পৃথিবীতে, এদের প্রতি কোন সহানুভূতি দেখানোটা আমি মনে করি মানুষ হিসাবে লজ্জার, এবং আমার জন্য, আমাদের জন্য অন্তত রিস্কি, এটা আমি আপনার বলা দরকার বলে আমি মনে করি। সো তার জন্য কোনো ধরনের সিম্প্যাথি এবং রিমোর্স অন্তত থাকা উচিত নয় বলে অন্তত এখন থেকে আমি মনে করি। কারণ যেভাবে আমি দেখেছি, বিশেষ করে তাসনিম জারাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এই মানে টুকাইরা, রাস্তার টুকাইরা নিউ ইয়র্কের মাটিতে, বা বিভিন্ন আমি দেখলাম যে এখানে, যদি আমাদের সিলেটের মানুষ এখানে বেশি, তবে আপনারা যারা সিলেটিদের প্রতি ক্ষুব্ধ আছেন এদেরকে আমি বলি, আমি একজন সিলেটের মানুষ, উই প্রমোটস সিলেটিজম, টু বি অনেস্ট উই স্টিল থিঙ্ক দ্যাট সিলেট ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ ইন বাংলাদেশ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট হিয়ার ইজ দ্য স্টাফ, মনে রাখবেন এরা খুব নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসা সিলেটি, লেখাপড়া নাই, এবং এভারেজ যারা সিলেটি বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ইউরোপে বর্তমানে আছে, তাদের এভারেজ মানে মানে গড়ে লেখাপড়া 5ম শ্রেণী পর্যন্ত। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা এবং তাদের পারিবারিক ইতিহাসটা ঠিক একইভাবে। কোন সম্ভ্রান্ত পরিবারের মানুষ হাতে গোনা 1-2 জন ছাড়া আপনি দেখবেন নাই, একদম গালিগালাজ এই অশ্রাব্য ব্যবহারে নাই। হ্যাঁ, মিছিলে যেতে পারে, প্রোটেস্টে যেতে পারে, এর বাইরে আর কিছুই না। সুতরাং আমি সিলেটির পক্ষ থেকে এই ঠুকাইদের মানে জন্য লজ্জিত, এবং আপনাদের কাছে ক্ষমা চাই যে আপনারা সিলেটিকে ভুল বুঝবেন না। মনে রাখবেন, সিলেটিদের সবচেয়ে ওয়ার্স্ট যে বাই প্রোডাক্ট আছে ওয়েস্ট, দিস আর দ্য ওয়েস্ট বিদেশে। সো আপনি আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ব্রাইব মানে ওয়েস্ট অফ সিলেটস। এটা আমি আপনাকে আমি অনুরোধ করতেছি। সুতরাং সিলেটিদেরকে ওই ক্ষেত্রে আপনারা অন্ততপক্ষে আপনার আচ্ছা, বাংলাদেশ জিন্দাবাদ প্লিজ, মিন্সক্রাফট, ওকে। সো আমি এটুকু বলবো যে আপনারা ভুল বুঝবেন না, সিলেটিদের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। কারণ যারাকে যে ভাষায় গালিগালাজ করেছে, এবং এখানে নোয়াখালীর কয়েকটা আছে, আমাদের বাংলাদেশের নোয়াখালীর কয়েকটা আছে যাদের মুখের ভাষা আপনি যদি শুনেন আপনি বুঝতেই পারবেন সে তার কোন পরিবার থেকে উঠে আসা, এবং গিয়ে দেখেন এদের মা বাবার সাথে মানে মা বাবার মানে কোনো অস্তিত্ব নাই, মায়ের অস্তিত্ব নাই, এরা এখন মানে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী। এবং আমাদের সিলেটের সাধারণত মানুষরা এভাবে, হ্যাঁ, বিদেশে কেন প্রবাসে সিলেটি, কারণ বিগ কমিউনিটি সিলেটি, শক্ত কমিউনিটি, মানে তারা নেতা হওয়ার জন্য টাকা পয়সা দেয়, সবকিছু করে। কারণ বুঝেন তো আপনি, সে 3য় শ্রেণী পাশ করা, এবং তার কাছে শেখ হাসিনায় ফোন দিলে তার পৃথিবী তার থাকে। আল্লাহ যদি ফোন দেয়, আল্লাহর ফোন ধরবে না, আমি শেখ হাসিনার ফোন ধরবে আগে। এমন মানুষেরা, এরা আমাদের ওয়েস্ট অফ সিলেট। সো প্লিজ গাইজ, ডোন্ট টেক আস আদারওয়াইজ, ডোন্ট বি আপসেট, উই আর দেয়ার, উই স্টিল মেনটেনিং আওয়ার ডিগনিটি এজ এ সিলেটি ইনশাল্লাহ। বাট এরা আমাদের ওয়েস্ট অফ সিলেটস বাই প্রোডাক্ট। বিভিন্ন ওই যে আপনার বিভিন্ন কারখানা আছে না, বিশেষ করে ফেঞ্চগঞ্জের সার কারখানা আছে না, সার কারখানার পাইপ দিয়ে যে ওয়েস্টটা বেরিয়ে যায়, সেই ওয়েস্ট থেকে জন্ম নেওয়া এগুলা। সো প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, না হলে এমনভাবে গালিগালাজ করা, এর মধ্যে নোয়াখালীর এরা আছে, এদের সংস্পর্শে এরা একদম নষ্ট হয়ে গেছে আমাদের এরা অনেস্টলি স্পিকিং, এটা আমি বলতে আপনার আচ্ছা, ধন্যবাদ। সো ভাই, আপনি এরকম সময় লাইভ করলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, তোয়েব আলী,
থ্যাংক ইউ সো মাচ, আইল ট্রাই মাই বেস্ট ব্রাদার। কেননা আমি আরো আগে করা উচিত, সবাই তো আরো আগে করে, বাট আমি কেন করি, যখন আমি সময় পাই তখনই এটাকে করি, না হলে অনেক সময় দেখা গেল আর হয় না, 5টা 6টা রাত্রে আপনি ঘুমিয়ে থাকেন তখন এটা আমি বলছি যে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু মেনটেইন এ গুড অ্যান্ড ডিসেন্ট টাইম সো দ্যাট ইউ ক্যান ওয়াচ, লেডিজ এন্ড জেন্টলম্যান, সো আপনারা যখন দেখতে পারেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। সো আজকের যে খবরটা হলো যে আপনার এখানে আমি বলে রাখি যে শেখ হাসিনার ভায়োলেন্স এবং তার উত্তেজনার কারণে কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে, আপনি জানেন নিউ ইয়র্কে অ্যাটাকের পরে, আক্রমণের পরে বাংলাদেশে 300-350 মানুষকে উইদিন 2 উইক্সের ভিতরে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের, যারা লুকিয়েছিল, কোনো কিছু করতো না। শেখ হাসিনা দেখেন, সে তো ধ্বংস করে গেছে আপনাদেরকে দেশে, বিদেশে গিয়েও আপনারা যারা আছেন দেশে লুকিয়ে শান্তি থাকতে দিচ্ছে না, সে কখনোই ফিরবে না। কারণ হত্যা করতে আসা কোনো ব্যক্তিকে ঘোষণা দিয়ে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, ইট ইজ অলমোস্ট কনফার্ম। এবং সে যতই বলুক না কেন, আমি এই করবো সেই করবো। মনে আছে আমি যখন আগে লাইভ করতাম, যারা আমার নিয়মিত লাইভ দেখে থাকেন, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, মাসুমের সাথে একমত। আমি তারেক রহমানের বক্তব্য নিয়ে কিছু বলবেন ভাই, আমি আপনাদেরকে বলি, আমি যখন আমরা লাইভ করতাম, আপনাকে আমি বলি যে ইলেকশনের আগে আমরা কি আলোচনা করতাম, যে এই সরকার থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, সেই বক্তব্যগুলো আমরা দিতাম, অর্থাৎ আমরা দেখাতাম আপনারা যে একটা ফেসিস গভর্নমেন্ট কতদিন থাকতে পারবে এবং কতদিন থাকতে পারবে না, কেন থাকতে পারবে না। বিভিন্ন উদাহরণ দিতাম যে একটা মানে ধরেন একটা ফেসিস গভর্নমেন্ট বা অথরিটারিয়ান গভর্নমেন্ট ক্ষমতা থাকতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ক্ষমতা থাকতে গেলে নাম্বার 1, তার জনগণ তার সাথে থাকতে হবে, অর্থনীতি তার সাথে থাকতে হবে, বিদেশের কিছু মানুষ তার সাথে থাকতে হবে, বিভিন্ন পাওয়ারফুল কান্ট্রি যেগুলো আছে সেগুলো থাকতে হবে, পার্টিকুলারলি আমেরিকাকে আমি রেফার করেছি তখন, এবং বাহিনীর সহযোগিতা থাকতে হবে। আপনি দেখেন প্রথম যে 3টা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা বলেছিলাম এই 3টার একটা শেখ হাসিনার সাথে নাই। অর্থনীতি ভঙ্গুর, বিপজ্জনক অবস্থা, রিজার্ভ থেকে শুরু করে ঋণ নিয়ে লুটপাট করতেছে ব্যাংকিং সেক্টর, একটা। বাংলাদেশের মানুষ তার সাথে নেই, একদম নাই, শেখ হাসিনার সাথে তখন ছিল না, রাইট? আন্তর্জাতিক মল আমেরিকা ছিল না। এই সরকার কোনোদিন ক্ষমতা থাকতে পারবে না, আজকাল তাকে চলে যেতে হবে, এটা আমি বারবার বলতাম। এবং অনেকে আমাকে বলতেন, নির্বাচনের পরে বলেছিলেন, আপনি বললেন আমেরিকা এই করবে সেই করবে, কিছুই তো করলো না, বিকজ আমরা এই সরকারটা আবার চলতে। আমি তখন, আমার মনে আছে ডক্টর ফজলুল হক ভাই, আপনারা দেখবেন উনি আমাকে ফোন দিয়ে আমার প্রতি খুবই উনি হতাশা ব্যক্ত করেছেন যে আপনি বললেন এভাবে হবে, কি হলো, সে তো আবার চলে গেল, আমেরিকা কিছুই করলো না। আমি বললাম ওয়েট এন্ড সি, আমি জিজ্ঞেস করবেন ওনাকে। আমি বলছিলাম আমি আর 6 মাস দেখবো কি হয়। দেখেন 6 মাসও যায় নাই, তার পতন হয়েছে। আপনি জিজ্ঞেস করেন ফজলুল হক ভাইকে, উনি মনে করেছিলেন যে আমেরিকার সাথে সাথে স্যাংশন দিয়ে দিবে, এই দিবে। আমি বললাম এটা খেলা এভাবে হবে না, অপেক্ষা করেন কি হয় দেখেন আপনি। কারণ আমেরিকা ক্ষুব্ধ, আমেরিকার ইন্টারনাল পলিসি হচ্ছে শেখ হাসিনা ইজ এ ডিস্টার্ব ফর বাংলাদেশি পিপল এবং এন্টায়ার ওয়ার্ল্ড পিস, অ্যান্ড অনেস্টলি স্পিকিং শি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। সো সে কখনো থাকতে পারবে না ক্ষমতায়। এক্স্যাক্টলি দ্যাট হোয়াট হ্যাপেন্ড, রাইট? আমি আবার বলছি, আজকে শেখ হাসিনা কেন কোনোদিন আসতে পারবে না, মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আসতে পারবে না কারণ তার যে আসার যে মাধ্যম, আওয়ামী লীগের ক্ষমতায় বাংলাদেশে, আওয়ামী লীগের পাওয়ারে বা তাদের দলীয় অ্যাক্টিভিস্টদের পাওয়ারের কারণে শেখ হাসিনা কোনোদিন আচ্ছা 2টা কারণে, যে কয়েকটা কারণে শেখ হাসিনা ফিরতে পারে, একটি মাত্র কারণ শেখ হাসিনা ফিরতে পারে, সেটা হচ্ছে আমেরিকা। ইফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প calls the chief advisor of Bangladesh, Dr. Mohamed Yunus, and say, you know what, guys, you got to accommodate her gradually, do something, I understand that she committed crimes, but in the meantime, let them do their political and democratic, exercise the democratic rights. That is the only way Sheikh Hasina can return to Bangladesh. Otherwise, she'll never be able to return to Bangladesh. Now, you say, Bharat, no, Bharater ওই জৌলুসি নাই। ভারত পৃথিবীতে একা একটি রাষ্ট্র এই মুহূর্তে। এই যে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক পট পরিবর্তন যেভাবে হয়েছে, এই পট পরিবর্তনের মাধ্যমে ভারত টোটালি একা, এবং এখানে একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে। সেই অ্যালায়েন্সের মাধ্যমে আমি বলছি, শেখ হাসিনার কোনো একটা প্লেয়ার তার সাথে নাই, যে কারণে শেখ হাসিনা বাংলাদেশে যেতে পারবে। এর মধ্যে নতুন যে জেনজি এবং নতুন যে মানুষ আছে, এরা কোন অবস্থাতে শেখ হাসিনাকে চায় না। একটা জিনিস কল্পনা করেন, এত মানুষ হত্যার পরেও সে মনে করে তাকে মানুষ চায়। আপনি কতটা মানসিক বেকারগ্রস্ত একজন মহিলা, যে ক্ষমতায় ছিল তখনই তাকে চায় নাই, এখন নাকি তাকে আবার ক্ষমতা চাইবে, যেখানে তার অস্তিত্ব নাই। তার অফিসটা পর্যন্ত টয়লেট, গণশৌচাগার বানিয়ে দেওয়া আছে। সেই জায়গাতে সে মনে করে সে এসে কোন খারাপি করতে পারবে, আবার মানুষকে হত্যাযোগ্য চালাতে পারবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আজকে মনোযোগ দিয়ে শুনবেন। শেখ হাসিনা বলছে না যে সবার লিস্ট করতেছি, একটাকে সাথ দেবে না, এসেই সবকে ধরবে। বিচারের কথা বলে না, আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। একটা শব্দ শুনবেন না। আপনি ইমাজিন, এই ছোট্ট একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে করে যেতে চাইছি যে কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত
মানসিকভাবে বিকারগ্রস্ত এবং ধ্বংস এবং অধপতিত হয়ে গেছে, তার একটা উদাহরণ দেন। আমি বলি, সেটা এখন বলতেছে কাউকে ছাড়া হবে না, বলে না আইনের মুখোমুখি করা হবে। দেখেন, যতই সে মানে ক্ষুব্ধ থাকুক না কেন, ন্যূনতম যদি তার জ্ঞান বা সেন্টিমেন্ট কাজ করতো, তে বলতো কি, আইনের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইনেই সব বিচার করবো আমরা। বলে কি, এসেই মানে সে যেভাবে ছিল ফেসিস্ট, যেভাবে ছিল সে অথরিটারিয়ান স্বৈরাচার, এভাবেই সে মানে কথাগুলো বলতেছে। এর মানে কি জানেন, হার ব্রেইন, her psychology, her common sense doesn't work at all. It's gone. She's a mad, beach বলতে পারেন আপনি. She's gone. She's not in a mental, like a mentally sound, ওর কোনো কারণেই she's মানে qualified right now. এটা বলে, কেননা সে মনে করে যে এভাবেই করে মানে, আর না হলে এই কথাটা বলতো না এভাবে, যদি সে বিন্দু মাত্র মেন্টালি সাউন্ড থাকতো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বিন্দু মাত্র সে যদি, ভাই আমাদের জন্য ভালো হতো, থ্যাংক ইউ সো মাচ, বিন্দু মাত্র যদি মেন্টালি সাউন্ড থাকতো, এই কথা কোনোদিন বলতো না শেখ হাসিনা। বিশ্বাস করেন আপনারা, মানে তাকে তার বক্তব্যগুলা মনোযোগ দিয়ে শুনবেন এবং পিক করবেন দু একটা সেন্টেন্স, দু একটা বক্তব্য আপনি শুনবেন, বুঝতে পারবেন সে কতটা হতাশ, দুর্দশাগ্রস্ত, মানসিকভাবে বিকারগ্রস্ত, ডিস্ট্রয়েড অ্যাজ এ হিউম্যান, মানে অনেস্টলি স্পিকিং সে, কারণ সে নিতে পারে না এগুলা। তার তো এমনিতেই জীবনে অনেক ট্রমার মধ্য দিয়ে গেছে, আরও একটা ট্রমা, যে শুধু ক্ষমতা না, তার সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, তার বাড়িটা পর্যন্ত নাই, তার অফিসটা পর্যন্ত নাই, তার কোনো পার্টি রাজনীতি নাই, তার দলের কোনো ব্যক্তি এখন ছাড়া নাই, সব দেশ ছাড়া। 300 জন আওয়ামী লীগের এমপি 300 জনেই মানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, দু একজন আছে গোপনে, যারা সরাসরি তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানে খুন খারাপি নির্যাতন অত্যাচারের নাই, লুকিয়ে আছে, দেখে না দেখে দু একজনের ভিতরে, আর সবাই আপনার ছেড়ে গেছে। এই ধরনের একজন ব্যক্তি আপনি কল্পনা করেন বাংলাদেশে নাকি এসে আবার রাজনীতি করবে। আমি একটা জিনিস আজকে বলে রাখতে চাই এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগামী 5 বছর, উইচ ইজ মোস্ট লাইকলি, যদি শেখ হাসিনা ফিরতে না পারে, আমি একটা উদাহরণ দিলাম, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন সুযোগ দিলেও রাজনীতি করতে পারবে না। এটা একটা মুসলিম লীগ, এবং আমি যদি বলি এক ধরনের, আমি কোন ধরনের দল, ধরেন ওই যে 5-6 জনের মানুষ আছে না দল, এই ধরনের দলে পরিণত হবে। দ্যাটস দ্য বটম লাইন। ওয়াই আই সে দ্যাট? বিকজ আওয়ামী লীগের আইডিওলজি ক্যারি যারা করবে ফর দ্য নেক্সট জেনারেশনস ওর ডেকেডস, the young generations, their ideology being declined by 90% amongst those young star or Gen Z. So someone got to be there who can carry through, অর্থাৎ তাদের আইডিওলজিটাকে নিতে হবে সামনে, মানে আমার পরে আমার সন্তান আওয়ামী লীগ করবে এইভাবে। দ্যার ইজ নান। এই যে সেট আপ বর্তমানে যে আওয়ামী লীগের আছে, এদের বাহিরে আওয়ামী লীগ নাই। এই আওয়ামী লীগ কখনোই আর সাস্টেইনেবল হতে পারবে না, সাস্টেইন করতে পারবে না অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। আই ক্যান ব্যাট অন দ্যাট, বুঝছেন? এটা কোনো অবস্থাতেই। আচ্ছা, পিছনের বইয়ের, আচ্ছা মাসুম ভাই এগিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কি বলে এটাকে, মানে সাস্টেইন করতে পারবে না কখনো আওয়ামী লীগ। দ্যাটস দ্য বটম লাইন, রিসেন্ট চেয়ারম্যান। সো যতই চেষ্টা করুক না কেন, যদি খালি, এবং নেক্সট গভর্নমেন্ট আসছে বিএনপি বা জামায়াত, রাইট? ফর এক্সাম্পল বিএনপি বলি আমি, তারপরে বলি জামাত, ইনরমিন, তো কি হবে? আপনি কি মনে করেন মানে তারা এসে বলবে আচ্ছা শেখ হাসিনা আসেন? নাও, বরং আরো স্ট্রংলি এর মধ্যে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, যদি বিএনপি ক্ষমতা যায়, এখানে মানে মাল্টি পার্টিজ রিপ্রেজেন্টেটিভ থাকবে কিন্তু সরকারে, কমপক্ষে একজন হলেও। মাথায় রাখবেন বিষয়গুলা। এখানে তার ফেরার সম্ভাবনা, ইভেন ডক্টর ইউনূস গভর্নমেন্টের কমসে কম 3 জন ব্যক্তি আমার সামনে দেখতেছি আমি, দে উইল বি ইন দ্য গভর্নমেন্ট টু, ইফ বিএনপি ফর্মস দ্য গভর্নমেন্ট। জামাত হলে আরো বেশি হবে। এখানে বলে রাখি আমি আপনাদেরকে, গ্যারান্টি 3 থেকে 4 জন 5 জন এই সরকারের, তারা বিএনপি সরকারে থাকবেন। এটা আমার ধারণা, এটা আমাকে কেউ বলে নাই, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইঙ্গিত পেয়েছি। জামাত হলে আরো বেশি, ডক্টর ইউনূসও কুড বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো দ্যাটস ইট, দ্যাটস নান। এবং ভারত একা কখনো, এবং বরং পরবর্তী নির্বাচনের পরে যখন একটা স্টেবল গভর্নমেন্ট হবে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে। বলবে কি জানেন, এটা উসিলা দেখাবে যে আপনি কাজ করেন, বাংলাদেশে গিয়ে জেলে গেলেও আপনার মানে কি কর্মীরা উজ্জীবিত হবে, আপনি সেখানে, এগুলা বলে তাদের দায় মুক্তি। কারণ শি ইজ আ লায়াবিলিটি ফর ইন্ডিয়া। ওয়াই দে ক্যান নট রিটার্ন হার টু বাংলাদেশ? দ্য রিজন ওয়াই দে ক্যান নট ডু দ্যাট, বিকজ এটা ভবিষ্যতে কোনো এজেন্ট তারা বাংলাদেশে পাবে না যদি এখন শেখ হাসিনাকে তারা হেল্প না করে। এটা ভারতের গুড় আপত্তি চলছে যখন। এবং আমি গতকালকে দেখলাম, 2 দিন আগে যে খবরটা আমি পেলাম, সেটাকে আমি আপনাদেরকে বলি, শেয়ার করি, যে ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে, কিন্তু যে কারণে বাংলাদেশিরা ভারতে যেত, এরা এখন ভিন্ন পথ অলরেডি বেছে নিয়েছে। ফর এক্সাম্পল থাইল্যান্ড, চায়না, চিকিৎসার জন্য, বিভিন্ন মার্কেটের জন্য অলরেডি বিকল্প ব্যবস্থা এই সরকার বের করে দিয়েছে। দেয়ারফর ভারত কুড বি ভেরি ইরিলেভেন্ট কান্ট্রি ইন দ্য ফিউচার। এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, ভেরি ইরিলেভেন্ট হয়ে যাবে বাংলাদেশের কাছে, ব্যবসার কাছে। কয়েকটা জিনিস তারা, ধরেন তুলা, কটন তারা বন্ধ করলো,
রাইট? কটন আমদানি বন্ধ করলো বাংলাদেশে, রপ্তানি কি হলো? বাংলাদেশ কি মানে কটনের জন্য কি বাংলাদেশ মরে যাচ্ছে? না, বাংলাদেশ বুরকিনা ফাসোর মতো দেশ খুঁজে বের করেছে। 90% বাংলাদেশের নামই শুনে নাই বুরকিনা ফাসোর। আমরা জানি, কারণ এখানে অনেক মানে পলিটিক্যাল পটভূমি বা মানে পরিবর্তন হয়েছে সেখানে। আপনার ইব্রাহিম ট্রাওরে চেঞ্জিং হিজ এন্টায়ার কান্ট্রি, বুরকিনা ফাসো ফ্রেঞ্চ কলোনি ছিল, বের করে দিয়েছেন। নাও বুরকিনা ফাসোর উন্নয়ন দেখলে আপনি আটকে উঠবেন, ঠিক এল সালভাদরের মতো হচ্ছে, যেভাবে সবচেয়ে বিপজ্জনক দেশ থেকে সবচেয়ে সেফেস্ট কান্ট্রি পরিণত হয়েছে এল সালভাদর রাইট নাও, আই মিন প্রেসিডেন্ট বুকাইলের অধীনে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং দ্রব্যমূল্যের দাম দেখেন ভেরি স্টেবল এখনো, কয়েকটা পণ্যের হতো বা কম বেশি, তাও এই দুষ্কৃতিকারীদের কারণে এবং এই ভারতীয় ষড়যন্ত্র এবং এই যে এত টাকা পয়সা লুটপাট করেছে তাদের কারণে, না হলে বাংলাদেশ কুড বি বেটার অফ। এবং এই সরকার ক্ষমতায় যাওয়ার পরে এই যে সরকার আসবে, তারা যদি বিশেষ করে বিএনপি, যদি জামাত আসলে ডেফিনেটলি তারা ফলো করবে ওই সরকার কিভাবে দ্রব্যমূল্যের দামটা কমিয়ে রেখেছে, দুর্নীতি কমে যাবে। বিএনপি আসলেও যদি তারা ন্যূনতম ফলো করে, আই স্ট্রংলি বিলিভ দ্যাট দে উইল ডু দ্যাট, তখন কি হবে? চাইলেও পণ্যের দাম ওইভাবে আর হবে না। মানে এটা আমার একটা হোপ এবং আমার ভরসা। সুতরাং বাংলাদেশ ভারত ছাড়াই, এবং আমি বলছিলাম বারবার, আপনি দেখেন কল্পনা করে, অনেকবার বলেছি ভারতের সাথে যে কোন ধরনের সম্পর্ক ছাড়াও বাংলাদেশ চলতে পারবে, ইটস পসিবল। বিকজ আমি বললাম না, আমি মনে আছে আমার লাইভে একদিন বলেছিলাম, যারা নিয়মিত দেখে থাকেন কেউ রিপিট করে দিবেন, আমাকে জানাবেন কোন শুনেছিলেন কিনা। বলছিলাম না, আমেরিকা থেকে পেঁয়াজ এবং গরুর মাংস নিয়েও বাংলাদেশে গরুর মাংস 550 থেকে 600 টাকার ভিতরে বিক্রি করা যাবে, আমেরিকা থেকে নিয়েও। এটা বলছিলাম কারণ যে ধরনের দুর্নীতি হয়, যদি আমরা কাট করতে পারি আমেরিকাতে পেঁয়াজ নিয়ে এবং আপনার গরু মাংস নিয়েও, এর চেয়েও অনেক কমে বাংলাদেশের মানুষকে এগুলো খাওয়ানো যাবে। ইটস পসিবল ইফ ইউ নো দ্য সিস্টেম, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বা ব্রাজিল থেকে। সুতরাং এবাবল এতটুকু বলি, বইবিতি নয়, আমরা আইনের শাসন চাই। আমরা চাই যারা দুষ্কৃতিকারী, যারা খুন গুমের সাথে জড়িত। আমি নিজে দেশে যাই নাই, মানে কি কারণ জানেন? আমি যেতে পারি নাই, আমার ভাইয়ের মুখটা পর্যন্ত আমি দেখতে পারি নাই এদের কারণে। মানে এরা কখন কি করে বসে, যেখানে এখানে আমার বাচ্চা আছে, বউ আছে, আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? রাইট? আমার অফিস আছে, কাজকর্ম আছে, প্রফেশন আছে, বিপদগ্রস্ত। এরা এতটাই বিপজ্জনক করে ফেলছিল আমাদের এই মানে সাধারণ একটা বাংলাদেশিদের দেশকে। এরা রীতিমতো যে ভয়ঙ্কর সন্ত্রাস তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা প্রতিষ্ঠা করেছিল, এরা সেখানেই তারা মানে ধ্বংস হয়েছে। আজকে আর্মি অফিসার, এবং আমি মনে করি বেনজির, হারুন, ডিবি হারুন, মনিরুল, তারপরে আরো যারা আছে, এদেরকে খুঁজে বের করে, ভারত হলে ভারত দিবে না ডেফিনেটলি, বা পরবর্তী গভর্নমেন্ট আসলে দিতে পারে, এনে নিশ্চিতভাবে এদেরকে আইনের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা দরকার বলে আমি মনে করি। দ্যাট হোয়াট ইট ইজ। এবং ওয়াজ দি আর্মি প্রেস কনফারেন্স, আমি কি বলছেন আপনি জানেন না, আমি এখানে বলে রাখি। এবং যারা এইমাত্র বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা। লিসেন জেন্টলম্যান, you have to help to grow this channel so that I can be with you, I can interact with you every single time whenever you need me, because you guys watch my videos everywhere. That's why I have to, and I'll keep my fighting through social media, not on the street গিয়ে আমি কারোর সাথে ওই টুকাইদের মতো এখানে গিয়ে ঝগড়া করা। It's not my profession, it's not my intention, and I wouldn't do that because I will deal differently everything. So here's the stuff. যারা যোগ দিলেন তাদেরকে বলি যে অবশেষে শেখ হাসিনার জন্য আরো একটা দুঃসংবাদ, ভারতের জন্য আরো একটা দুঃসংবাদ। সেটা কি? বাংলাদেশের ডিজিএফআই বা সেনাবাহিনীর সাবেক এবং যারা ছিলেন বিভিন্ন খুন গুমের সাথে জড়িত, তাদেরকে আইনে আনা হয়েছে, তাদের বিরুদ্ধে অপরাধ আনা হয়েছে এবং ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং এদের মধ্যে অনেকেই বলছেন সবাই পালিয়ে গেছে। না, আজকে আইএসপিআর থেকে সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংস এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে কমসে কম 15 জন তাদের সেনা সদরে, সেনা হেফাজতে আছেন। অর্থাৎ এর মানে কি? এর মানে হলো একজন আর দেশ থেকে পালাতে পারবেন না, দেল বি অ্যারেস্টেড প্রিটি সুন। এটা নতুন বাংলাদেশের জন্য নতুন খবর। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারা অন্তত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ধ্বংস করার জন্য, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই পোশাক পরা বাংলাদেশের মানুষের আস্থা, ট্যাক্সের পয়সা যাদের বেতন হয়, তাদেরকে ব্যবহার করবেন না বাংলাদেশের অন্ততকে। এটা আমরা নিতে হবে। এবং এটা হবে ভবিষ্যতে যারা বাহিনীতে আছেন তাদের জন্য অ্যালার্মিং। কেউ সারা পাবেন আজ অথবা কাল। ইউ ক্যান ডু ইট, but you cannot get away with these crimes. That's what it is. If we can certify, or we can ensure that in the governing system, so in the future, those officials who wants to do any harm to the people of Bangladesh will be scared of, and they will refrain themselves to do anything or engage themselves in this kind of activities and atrocities in Bangladesh, ladies and gentlemen. So এটা হলো সবচেয়ে বড় খবর। এটা একটা নতুন আপনাকে বলি, নতুন সূচনা, নতুন এরা, আইনের শাসন এবং এই ফেসিজমের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিশেষ করে
আপনার এই কমিশনের যারা সদস্য আছেন তারা, প্লাস প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই, এবং সরকারের সেরা সিদ্ধান্ত ছিল এই ব্যক্তিকে এই জায়গায় নিয়োগ দেওয়া। আমরা যদি আরো কয়েকটা জায়গায় এই ধরনের মানুষকে দিতে পারতাম, we could be better off. Unfortunately, it did not happen. That was a mistake. বিশেষ করে চুপ্পুকে রাখা আর অনেক পরিবর্তন করা দরকার ছিল। They did not understand politics. Therefore, they failed to achieve it. Here's the, ladies and gentlemen, this is a good news, best news, breaking news. This is not only breaking news, it's a serious breaking news for everyone. Ensure the accountability, transparency, and are going to bring them to the justice. Inshallah, justice should be prevailed and has prevailed in this regard, ladies.